সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমরা এই করোনা মহামারীকালীন সময়ে যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে সেগুলো খুব ভালো মতো দেখছো। এবং যদি তোমাদের উপস্থিতি কম পাওয়া যাচ্ছে, তোমরা 22 জন রুমে আছো, ক্লাসরুমে আছো 22 জন, কিন্তু তোমাদের প্রায় সময় দেখছি 15-16 জন ভিউ করছো, তার মানে তোমরা ক্লাসগুলো ঠিক মতো দেখছো না। যাই হোক, আমি আশা করব তোমরা ক্লাসগুলো ঠিক মতো দেখবে, এবং যারা দেখছে না তাদেরকে একটু বলবে যে ক্লাসগুলো যেন দেখে, কেননা পরবর্তীতে কিন্তু এই ক্লাসগুলো আর করানো হবে না কিন্তু, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসগুলো যদি মিস যায় তাহলে কিন্তু পরবর্তীতে এই ক্লাসগুলো রিকভার করাটা কিন্তু কষ্টের কাজ হবে। যদিও আমি জানি হয়তো তোমরা অনেকে প্রাইভেট পড়ছো, প্রাইভেট পড়লে ঠিক আছে, সমস্যা নেই, এটা তোমরা হয়তো কাটিয়ে উঠতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু পাশাপাশি যে ক্লাসগুলো হচ্ছে অনলাইন ক্লাসগুলো, সেগুলো তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভালোর জন্য এত পরিশ্রম করে আমরা ক্লাসগুলো করছি, কষ্ট করে ক্লাসগুলো করছি, তোমাদের এই বিষয়টাও একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, তো আজকে আমরা যে পাঠটা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় 2 দফা দাখিলা পদ্ধতি, যেটা আমরা অলরেডি তিনটা পার্ট আমরা শেষ করেছি। আজকে চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করবো। আমি আগে বলেছি পার্ট কিন্তু বইয়ে কিন্তু পার্ট ওয়াইজ নাই, জাস্ট এটা আমাদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে আমি সে পার্টগুলো করছি আর কি। তো আমাদের 4টা ক্লাস হয়েছে, এই 4টা ক্লাস হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপরে, ঠিক আছে? তো যাই হোক, চলো আমরা পাঠে চলে যাই, তাহলে দেরি না করি। কেমন প্রশ্ন আসে বা আসতে পারে সেটা আমরা আগে দেখে নিই চ্যাপ্টার থেকে। এটা প্রতিবারই থাকে, তোমরা জানো। মোট প্রশ্ন হিসেবে কী কী আসতে পারে এটা আমি দিলাম এখানে। ব্যবসায়িক লেনদেনে এমন ঘটনা চিহ্নিত করে মোট টাকা পরিমাণ, লেনদেনের সময় শ্রেণী ও কারণ সহ ডেবিট ক্রেডিট, এগুলো তোমরা জানো। আমি বলেছি গত 3টা ক্লাসে বলেছি, সেজন্য বলতে চাচ্ছি না। এবং যেসব প্রশ্ন যদি দেওয়া হতে পারে সেগুলো আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? তো শেষ মূল প্রশ্ন হিসেবে এগুলো আসতে পারে, এবং যেসব প্রশ্ন জুড়ে যাওয়া যেতে পারে সেগুলো সম্বন্ধে বলেছি। যাই হোক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে 2 দফা দাখিলা পদ্ধতি, এবং গতবার আমি একটা বাড়ির কাজ দিয়েছিলাম। সে বাড়ির কাজটা আমরা একটু প্রথমে পর্যালোচনা করব। সেটা হচ্ছে 2 নম্বর বাড়ির কাজটা। তোমাদের বইয়ের যে 2 নম্বর অঙ্কটা, সেটা গতবার বাড়ির কাজ দিয়েছিলাম, আজকে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে? হোমওয়ার্ক আমি তেমন পাইনি। যাই হোক, আশা করছি তোমরা এগুলো বাসায় করে ফেলেছো এবং করে রেখে দিবে, সমস্যা নাই, পরে আমাকে দেখাতে পারো, কোনো সমস্যা নেই, ওকে, নো প্রবলেম। আর তোমরা ক্লাসগুলো রেগুলার দেখো, নিয়মিত দেখো, তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে এবং মনে হবে যে আমাদের স্টুডেন্টরা অনেকটাই এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে, ওকে? তো চলো আমরা আজকের এই বাড়ির কাজটা একটু করি। কীভাবে করতে হবে একটু দেখি আমরা। এখানে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ ব্যবসায় বিস্তারিত সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ এবং দায়ের পরিমাণ এখানে দেওয়া আছে। হ্যাঁ, 1 জানুয়ারি অর্থাৎ প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। উক্ত বছর জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন, মানে অতিরিক্ত মূলধন। আর উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন, এটা হচ্ছে উত্তোলন 40,000 টাকা। এবং 31 ডিসেম্বর তারিখে যে সমস্ত সম্পদ এবং দায়গুলো ছিল সেগুলো হচ্ছে নগদ এত টাকা, বরপত্র এত টাকা, দানাদার এত টাকা, মূলধন এত টাকা, ব্যাংক ঋণ এত টাকা, পাওনাদার এত টাকা। এখানে সমাপনী সম্পদ এবং দায়ও দেওয়া হয়েছে। তাহলে এবার তোমাদের যে এটা বের করতে হবে সেটা হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ কত, এবং রিয়াদ এন্টারপ্রাইজের বছর শেষে লাভ ক্ষতির পরিমাণটা কত, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই প্রথম 1 নম্বরে, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা সমাধানে যাচ্ছি। রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ, ঘরটা হবে ঠিক এরকম, আর বিবরণ থাকবে, বিস্তারিত টাকা থাকবে এবং পরিমাণ টাকা থাকবে, ওকে? বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা, এরকম একটা ঘর তোমাদের করতে হবে, 3টা বক্স করতে হবে। এখানে উপরে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা এগুলো লিখতে হবে। আচ্ছা, এখন আমরা বিবরণে কি লিখবো? যেহেতু এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ, আমরা একটু দেখি প্রারম্ভিক মূলধন এখানে কি কি ছিল। প্রারম্ভিক মূলধন হচ্ছে এখানে প্রারম্ভিক সম্পদ ছিল 5,50,000 টাকা এবং প্রারম্ভিক দায় ছিল 1,70,000 টাকা। আমরা জানি প্রারম্ভিক মূলধন বের করার জন্য আমাদের কি লাগবে? এই প্রারম্ভিক সম্পদ থেকে এই প্রারম্ভিক দায়টা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। দেখি এটা হয়েছে কিনা। এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে 5,50,000 টাকা, এবং সেখান থেকে আমরা প্রারম্ভিক মোট দায়টা, অর্থাৎ প্রারম্ভিক মোট দায় যত টাকা সেটা আমরা বাদ দিয়ে দেবো। প্রারম্ভিক মোট দায় হচ্ছে এখানে 1,70,000 টাকা। তাহলে 5,50,000 টাকা থেকে 1,70,000 টাকা বাদ দিলে থাকে 3,80,000 টাকা। এই 3,80,000 টাকাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, ঠিক আছে? তোমরা এখানে লিখে দিতে পারো, এখানে লিখে দিবা প্রারম্ভিক মূলধন 3,80,000 টাকা।
ওকে, তো আমাদের ক সমাধান হয়ে গেল। ঠিক আছে, এবার আসো খতে। খ বলেছে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ। ঠিক একই রকম ভাবে ঘরটা করতে হবে। সমাপনী মূলধনের ব্যাপারে ভাগ করে দেওয়া নেই যে সমাপনী তোমার সম্পদ কত, সমাপনী দায় কত করে ভাগ করে দেওয়া নেই বিধায় আমাদের দেখতে হবে আগে। তাহলে সেখানে আমাদের আগে প্রথমে সম্পদগুলো বাছাই করতে হবে। সমাপনী সম্পদ হচ্ছে এখানে নগদ 1,85,000 টাকা, আর সমাপনী সম্পদ আরেকটা আছে আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার আছে 1,30,000 টাকা, আর মজুত পণ্য হচ্ছে 90,000 টাকা। এই চারটাই হচ্ছে আমাদের সমাপনী সম্পদ। তাহলে আমরা সমাপনী সম্পদগুলো এখন লিখে ফেলবো 1,85,000, 1,80,000, 1,30,000 এবং 90,000 টাকা। একটু দেখি। প্রথমে সমাপনী সম্পদগুলো হচ্ছে প্রথম হচ্ছে নগদ হচ্ছে 1,85,000 টাকা, এরপর আসবাবপত্র হচ্ছে তোমার 1,80,000 টাকা, এরপর দেনাদার হচ্ছে 1,30,000 টাকা, এবং আরেকটা ছিল হচ্ছে মজুত পণ্য। তাহলে মজুত পণ্য আমরা দেখি মজুত পণ্য আসছে কিনা। হ্যাঁ, বরাবর এসছে। মজুত পণ্য হচ্ছে 90,000 টাকা। তাহলে টোটাল কত টাকা গিয়ে দাঁড়ায়? টোটাল গিয়ে দাঁড়ায় 5,85,000 টাকা হচ্ছে মোট সমাপনী সম্পদ। এবার এই সমাপনী সম্পদ থেকে আমাদের যে সমাপনী দায়টা আছে, সমাপনী দায়ের মধ্যে এখানে আছে ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পানাদার হচ্ছে 55,000 টাকা। এই দুটো হচ্ছে সমাপনী দায়। এই দুটো সমাপনী দায় আমরা কি করে দেবো? এই দুটো সমাপনী দায় আমরা বাদ দিয়ে দেবো। তাহলে সমাপনী দায় বাদ যাবে, সমাপনী দায়গুলো হচ্ছে ব্যাংক ঋণ কত টাকা? 60,000 টাকা, এবং পাওনাদার হচ্ছে এখানে 50,000 টাকা, 55,000 টাকা। টোটাল হচ্ছে তোমার কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে 1,15,000 টাকা। তাহলে আমরা মোট সমাপনী সম্পদ পেয়ে গেলাম আর মোট সমাপনী দায় পেয়ে গেলাম। এই সমাপনী সম্পদ অর্থাৎ 5,85,000 থেকে যদি আমি 1,15,000 টাকা বাদ দিয়ে দিই, সেটাই হবে আমার সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধন কিভাবে পাবো? সমাপনী মূলধন পাবো 5,85,000 থেকে 1,15,000 টাকা, যে টাকাটা বাদ দিয়ে যে টাকাটা থাকে। তাহলে কত টাকা থাকে সেটাকে আমরা দেখি, 4,70,000 টাকা। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু এই যে আমি ঘরগুলো দিয়েছি, যে ঘরগুলো আঁকা হয়েছে, এই ঘরগুলো কিন্তু আমাদের আঁকতে হবে। এই সমাপনী সম্পদগুলো সবগুলো ক্লোজ করে একসাথে এই টাকাটা আসছে, সমাপনী দায়গুলো একসাথে ক্লোজ করে এই টাকাটা আসছে, এবং এখান থেকে এটা বিয়োগ করার জন্য আবার এই টানটা তোমাকে দিতে হবে, দিয়ে তারপরে এই টাকাটা তোমাকে বিয়োগ করে বের করতে হবে। তাহলে আমরা সমাপনী মূলধন পেয়ে গেলাম। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে আমাদের সমাপনী মূলধন থাকে 4,70,000 টাকা। ঠিক আছে, এবার আমরা গতে চলে যাব। গ হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ। এটা একদম সহজ। রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? লাভ ক্ষতির নির্ণয় করার একটা সূত্র আছে। মনে আছে সূত্রটা কি? আমরা একদম অঙ্কটা করেই দিই এখানে। আমরা জানি যে লাভ ক্ষতি সমান লাভ বা ক্ষতি হচ্ছে সমাপনী মূলধন প্লাস উত্তোলন, এই দুটোর থেকে সমাপনী মূলধন প্লাস উত্তোলন থেকে আমরা প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এই দুটো যোগ করলে আমরা কি দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো। তাই সমাপনী মূলধন হচ্ছে এখানে 4,70,000 টাকা, উত্তোলন হচ্ছে 40,000 টাকা, প্রারম্ভিক মূলধন হচ্ছে 3,80,000 টাকা, এবং অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, সমাপনী মূলধন আমরা কিছুক্ষণ আগে বের করেছি, সেটা হচ্ছে 4,70,000 টাকা, এবং উত্তোলন হচ্ছে 40,000 টাকা। উত্তোলনটা 40,000 টাকা, দেখো এই যে উত্তোলন হচ্ছে এটা 40,000 টাকা। তাহলে উত্তোলন যদি 40,000 টাকা হয়, সমাপনী মূলধন উত্তোলন মিলে হচ্ছে 5,10,000 টাকা। আর এদিকে প্রারম্ভিক মূলধন হচ্ছে 3,80,000। প্রারম্ভিক মূলধনটা হচ্ছে এই যেটা প্রারম্ভিক মূলধন হচ্ছে এই যে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ থেকে যেটা আমরা প্রারম্ভিক মূলধন আমরা বের করেছিলাম না, এই যে প্রারম্ভিক মূলধন হচ্ছে 3,80,000 টাকা। এখানে কিন্তু প্রারম্ভিক মূলধন লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু প্রারম্ভিক মূলধন লিখতে হবে। প্রারম্ভিক মূলধন 3,80,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন হচ্ছে 3,80,000 টাকা, আর হচ্ছে অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা। অতিরিক্ত মূলধনটা কোনটা সেটা দেখো, এই যে অতিরিক্ত মূলধন হচ্ছে এখানে যে উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। এই যে নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমাপনী মূলধন 4,70,000, উত্তোলন 40, টোটাল 5,10,000, প্রারম্ভিক মূলধন 3,80,000, অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000, টোটাল হচ্ছে 4,30,000 টাকা, এবং বাদ দিয়ে দাঁড়াচ্ছে 80,000 টাকা। তাহলে এখানে সমাপনী মূলধনটা উত্তোলনটা যোগ করে যেটা হচ্ছে সেটার ভাগটা বড় বিধায় এখানে 80,000 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে নির্ণয় লাভ হচ্ছে এখানে 80,000 টাকা। আমরাই বের করেছি রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ। ওকে, তো আমরা কিন্তু এখন মোটামুটি অঙ্কটা বুঝলাম আশা করি। ওকে, আজকে আমরা একটা নতুন অঙ্ক ধরবো। আজকের কাজ পর্যালোচনার মধ্যে আমরা একটা নতুন অঙ্ক ধরবো, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। আমরা 3 নম্বর যে অঙ্কটা রয়েছে তোমাদের বইয়ের, আমি একটা কথা তোমাদের বারবার বলি, সেটা হচ্ছে তোমাদের মেইন বইটা ফলো করলে কিন্তু হয়ে যাবে। তোমাদের একেবারে গাইড বই বের করে বা টেস্ট পেপার বের করে, কিছু কিছু টিচার আছে এই কাজটা করান, গাইড বই বের করে সরাসরি বোর্ডের অঙ্কগুলো করানো প্রয়োজন নেই।
তোমার মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে এই মেইন বইয়ের অঙ্কগুলোই তোমার সবগুলোই বোর্ডের অঙ্কের সাথে একদম মিল রয়েছে এবং বোর্ডে এখান থেকে অঙ্কগুলো আসে। সুতরাং এত বেশি টেনশন করার কোনো কারণ নেই, শুধু মেইন বইটা ফলো করবা, তোমাদের হয়ে যাবে, আর কিছুই করার প্রয়োজন। 3 নম্বর অঙ্কটা হচ্ছে আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি, 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ভালো করে খেয়াল করে 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন হচ্ছে কাশিম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয়, দোকান ভাড়া প্রদান, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য ক্রয়, কেক বিক্রয়, জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয়, মালিক নিজ প্রয়োজন ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500। এখানে তোমাকে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, মোট বিক্রয়ের পরিমাণ 1, 3, 7, 10। সেখানে লেখা আছে যে 1 তারিখ হচ্ছে এটার 1, 3, 7, 10। এই 4টা তারিখে লেনদেনগুলো বিবরণী ছক হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে বলছে। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব মানে হচ্ছে A = L + C। আমরা দেখবো অঙ্কটা করার সময়। মার্চ 6, 17, 19, 28 তারিখে লেনদেনগুলো ডেবিট করে নির্ণয় করো। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। প্রথম হচ্ছে বিক্রয় পরিমাণ নির্ণয় করো। এখানে বিক্রয় কি কি আছে আগে ভালো করে দেখে নাও। দেখো এখানে 6 নম্বরে কিন্তু বিক্রয় আছে, বিস্কুট বিক্রি করেন 15,000 টাকা। এরপর এখানে 10 তারিখ আছে, নগদ বিক্রয় হচ্ছে 75,000 টাকা। আর এখানে 19 তারিখ আছে, কেক বিক্রয় হচ্ছে 60,000 টাকা। তাইলে আমরা বিক্রয় পাচ্ছি এখানে 1, 2, 3টা বিক্রয়। আশা করি সেগুলোই হবে। আমরা দেখি অঙ্কটার মধ্যে পাই কিনা। প্রথম অঙ্ক হচ্ছে আব্দুর রহমান এন্টারপ্রাইজের মোট বিক্রয়ের পরিমাণ। ঘরটা এরকম করে হবে, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এবং আমরা সমস্যাটা একটু দেখি। প্রথম হচ্ছে 6 তারিখ, যে বিস্কিট বিক্রয় করেন 15,000 টাকা, তাহলে বিস্কিট বিক্রয় করলে এই যে 5 এর 6 তারিখ বিস্কিট বিক্রয় কত টাকা? 15,000 টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট হচ্ছে কত তারিখ? 6 তারিখের পরে হচ্ছে 10 তারিখ, নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। আর 19 তারিখে এক বিক্রয় 60,000 টাকা। দুটো আমরা এখন একসাথে করে ফেলি। তাহলে এখানে মার্চের 10 তারিখ হচ্ছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা এবং মার্চের 19 তারিখ হচ্ছে নগদে কেক বিক্রয় হচ্ছে তোমার কত টাকা? 60,000 টাকা। তাহলে টোটাল বিক্রয়টা আমার হচ্ছে কত টাকা? 1,50,000 টাকা। দেখো 5, 5, 10, 6, 7, 13, 14, 15, 1,50,000 টাকা হচ্ছে টোটাল আমার বিক্রয়। ওকে, এবার আসো খতে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয় করো। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তোমরা একটু দেখতে পারো এখানে যে 1, 3, 7, 10 4টা তারিখে তোমাদের নির্দিষ্ট করে দিয়েছে। 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ এবং 10 তারিখ। এই 4টা তারিখের লেনদেন যেগুলো হয়েছে সেগুলোর হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাব সেটা দেখাতে বলছে। সেটা আমরা একটু দেখি। আগে ছকটা দেখি, ছকটা কিরকম। ছকটা হচ্ছে এরকম, তারিখ, উদ্বৃত্ত, সম্পদ A = দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ A = L + E। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বললে তোমাদের A = L + E এই বিষয়টা কিন্তু দেখাইতে হবে। লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। এই যে সমীকরণ বলতে এটা যে A = L + E, এটা একটা সমীকরণ। এই সমীকরণের উপর যে লেনদেনগুলো আমরা এখন দেখবো সেই লেনদেনগুলো কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, তো প্রথম আসে 1 তারিখের লেনদেনটা যেহেতু বলেছে, 1 তারিখে হচ্ছে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি। তাহলে সম্পদ আমরা দুটোই পাচ্ছি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে যন্ত্রপাতি। দেখি আমরা এগুলো করেছি কিনা দেখি। প্রথমে হচ্ছে মার্চের 1 তারিখ, নগদ হচ্ছে 2,40,000 টাকা এবং যন্ত্রপাতি হচ্ছে 56,000 টাকা গেল। এবং 21,000 টাকা হচ্ছে পণ্যদ্রব্য। 21,000 টাকা যেটা পণ্যদ্রব্য আছে সেটা কি যে এই তিনটা মিলে, এই দুটো মিলে যে টাকাটা হচ্ছে 2,40,000 আর 56,000 টাকা মিলে, হ্যাঁ, এই টোটাল টাকার থেকে 21,000 টাকা পণ্যদ্রব্য, এটা ক্রয় না? 21,000 টাকা পণ্যদ্রব্য এটা দেখি। তাহলে আমরা এটা হচ্ছে 3,17,000 টাকা। 17,000 টাকা থেকে যদি 21,000 টাকা বাদ যায়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলধন এবং টোটাল টাকা হচ্ছে 2,40,000, 56,000 এবং এদিকে 2,96,000 টাকা। ঠিক আছে, তাহলে 2,96,000 টাকা হচ্ছে টোটাল আমার মূলধন। ভালো করে খেয়াল করে, এখানে নগদ আমি কত টাকা এনেছি? 2,40,000 টাকা এনেছি এবং যন্ত্রপাতি এনেছি 56,000 টাকা। হ্যাঁ, মূলধনের মধ্যে আমার কিন্তু তিনটে যাচ্ছে, 2,56,000, তারপর হচ্ছে 2,40,000 এবং 21,000 টাকা। এখন মূলধনের মধ্যে আমাদের এই দুটো কিন্তু মূলধন হিসেবে আসছে, নগদ আর যন্ত্রপাতি। আর পণ্য যেটা আমরা ক্রয় করেছি সেটা তো আমার যে টাকাটা এনেছি সে টাকার থেকে বাদ যাবে। ঠিক আছে, সেজন্য কিন্তু ওই টোটাল 21,000 টাকাটা না ধরলেও আমরা এখানে 2,96,000 টাকাটা ধরলেও হতো। হ্যাঁ,
এখন তিনটাই যদি আমি যোগ করি তাহলে কিন্তু 2,03,17,000 টাকা হচ্ছে। 2,40,000, 56,000, 21,000 তিনটা টাকা যদি আমি যোগ করি, এটা আমি ক্রয় করেছি, ক্রয়টা আমার বাদ যাবে যেহেতু এটা খরচ। এখানে আমি কি বলেছি, ব্যয়টা বাদ যাবে, ব্যয়টা বাদ যাবে, মূলধনটা যোগ হবে, আয়টা যোগ হবে, ব্যয়টা বাদ যাবে, উত্তোলনটা বাদ যাবে। এখানে মূলধন বলতে টোটাল টাকাটাই বোঝানো হচ্ছে, 3,17,000 টাকাটা এনেছি, এবং ওখান থেকে আমাদের যে ব্যয়টা হয়েছে 21,000 টাকা সেটা বাদ গিয়ে এই 2,96,000 টাকা হচ্ছে রিয়েল মূলধন, অর্থাৎ মালিকানা সত্ত্ব যেটা, অর্থাৎ তোমার কে পাবে, মালিক এই টাকাটা পাবে, কোম্পানির কাছ থেকে মালিক এই টাকাটা পাবে, এবং কোম্পানির কাছে মালিক 2,40,000 টাকা নগদ এনেছে এবং 56,000 টাকা যন্ত্রপাতি নিয়ে এসেছে। তাহলে এটা হচ্ছে ব্যালেন্সটা রয়েছে 1 তারিখের শেষে, মার্চের 1 তারিখ শেষে ব্যালেন্স রয়েছে এটা। ওকে, এবার আসো 3 তারিখ। 3 তারিখ বলেছে কি, কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা। তাহলে কাশেম ট্রেডার্সের নিকট থেকে যখন পণ্য ক্রয় করা হয়েছে, বুঝতে হবে এটা তোমার ধারে ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করা হয়েছে, টাকাটা ক্যাশ যায়নি। ঠিক আছে, ক্যাশ যেহেতু যায়নি, তাহলে আমার নগদ টাকা যেহেতু যায়নি, সেহেতু আমার এখানে সম্পদের কোনো কাজ নাই, অর্থাৎ যে পার্টটা আছে সেই পার্টটার কোনো কাজ নাই। আমার পণ্য ক্রয় হয়েছে, একটা খরচ হয়েছে, খরচটা আমার বাদ যাবে, মূলধন থেকে আমার এই খরচটা বাদ যাবে। আবার আমার আমি যে বাকিতে যে পণ্য ক্রয় করেছি সেটা, সেক্ষেত্রে আমার পাওনা বেড়েছে, আমার দায় বেড়েছে, তাহলে আমার দায়টা বাড়বে। ভালো করে খেয়াল করো, আমার পাওনা বাড়বে। এখানে আগে হচ্ছে আমার 3 তারিখ, 3 তারিখটা আসুক, মার্চের 3 তারিখ। এই 3 তারিখে এখন যে লেনদেনগুলো হবে সেটা এইখানে নিচে লিখতে হবে। তাহলে এখানে আমার এর কোনো কাজ নাই, সম্পদের এখানে কোনো কাজ হয়নি। আমার কাজ হয়েছে পাওনাদারে, পাওনাদার আমার 34,000 টাকা বেড়েছে, এবং আমার ব্যয় বেড়েছে 34,000 টাকা, যেটা বাদ যাবে, ব্যয় বাদ যায়, ব্যয় বাদ যায়। একটা জিনিস খেয়াল করো, এ সেকশনে কিন্তু বা এ সাইডে কিন্তু কোনো টাকা নেই, টাকা আছে, টাকা নেই, কিন্তু আমার এই যে এল প্লাস ই এর মধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এল এর মধ্যে কিন্তু যোগ হয়েছে 34,000 টাকা, আর ইটা 34,000 টাকাটা বাদ গেছে। তাহলে এদিকে একবার যোগ হয়েছে, এদিকে একবার বাদ গেছে, তার মানে কি টাকা বরাবর হিসাব সমান। কিভাবে সমান দেখো, আমরা যখন ব্যালেন্স বের করবো, বৃত্ত বের করবো, তখন দেখো বৃত্তটা হচ্ছে এটা আসলে ব্যয় হয়েছে, সেজন্য আমাদের এখানে মন্তব্যের মধ্যে সেটা দিতে হবে, ব্যয় হয়েছে বিধায় আমি ব্যয়টা দিলাম। আচ্ছা, যাই হোক, এবার আমরা যখন ব্যালেন্সটা বের করবো, সেই ব্যালেন্সটার মধ্যে কি হবে দেখো, একসাথে 2,40,000 টাকা, 56,000 টাকা, 34,000 টাকা, এবং 2 লাখ এখানে 96,000 টাকা থেকে 34,000 টাকা বাদ দিলে কত, 2,62,000 টাকা। দেখো এই দুইটা যোগ করে এখন 2,62,000 আর 34 যোগ করে কিন্তু এই দুদিকের টাকা, এই দুদিকের টাকা সমান হবে। 2,62,000 আর 34 মিলে হচ্ছে 2,96,000 টাকা, এদিকেও 2,96,000 টাকা। সব সময় ব্যালেন্স যখন আমরা বের করবো, বৃত্ত যখন আমরা বের করবো, তখন সবসময় এটা কি হবে, সমান হবে। এই যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা দুই পাশে সমান হবে, অর্থাৎ এ যা হবে এল প্লাস ই মিলেও তা হবে। ঠিক আছে, ওকে। এবার আসো 3 পরে হচ্ছে 7 নাম্বার। 7 তারিখে হচ্ছে দোকান ভাড়া প্রদান 16,500। দোকান ভাড়াটা হচ্ছে আমার জন্য একটা খরচ বা ব্যয়। আমি যখন দোকান ভাড়া প্রদান করব, তখন এটা খরচ আমার বাড়বে, এবং আমার কাছ থেকে ক্যাশ টাকা চলে যাবে, নগদ টাকা চলে যাবে। তার মানে সম্পত্তিও কমবে, এবং আমার মালিকানা সত্ত্বও কিন্তু কমবে। কেন কমবে, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে খরচ বাদ যায়, ভালো করে খেয়াল করো। তাহলে মার্চের 7 তারিখ, মার্চের 7 তারিখে আমার যে এটিটা হবে, সেটা হচ্ছে আমার এখানে সম্পত্তি কমবে, যেহেতু আমি নগদ টাকা দিয়ে ফেলেছি 16,500 টাকা, এবং এখানে আমার যেহেতু ব্যয় করেছি 16,500, এবং সেটা কি হিসেবে ব্যয় করেছি আমি, ব্যয় করার কারণে এদিক থেকেও আমার নগদ থেকেও বাদ যাচ্ছে, এদিকে আমার মালিকানা সত্ত্ব থেকেও বাদ যাচ্ছে। তাহলে আমার হিসাব বরাবর সমান থাকবে, এ আর এল প্লাস এই দুইটা বরাবর সমান থাকবে। দেখো ব্যালেন্সটা বের করি, এই 2,35,500, এদিকে 56,000, এদিকে 34,000, এবং এদিকে 2,45,500। এটার থেকে এটা বিয়োগ করে টাকাটা আসবে, এই দুটো টাকা যোগ করে, দুটো টাকা যোগ করে সমান হবে, এদিকের টাকা সমান। দেখো এদিকে 16,500 টাকা কমেছে, এদিকে 16,500 টাকা কমেছে। এরপর আসো 10 তারিখ। 10 তারিখে হচ্ছে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। এক্ষেত্রে আমার নগদ টাকা আসছে আমার কাছে, এবং আমার বিক্রয় বেড়েছে, বিক্রয় বলতে আমার আয় বেড়েছে 75,000 টাকা। আবার আমার ক্যাশ টাকাও আসছে, অর্থাৎ নগদ, অর্থাৎ আমার অ্যাসেটও আসছে, নগদ টাকাও আসছে আমার 75,000 টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো, প্রথমে আসো 10 তারিখ, 10 তারিখ দিলাম, মার্চের 10 তারিখ, আমার নগদ টাকা বেড়েছে 75,000 টাকা, এবং এদিকে আমার আয় বেড়েছে 75,000 টাকা। তাহলে দেখো দুদিকে কিন্তু সমান, এবং এটা আয় হিসেবে আসছে, আয় হিসেবে কিন্তু দুদিকে যোগ হলো, নগদ টাকাও যোগ হলো 75,000 টাকা, আমার ক্যাশ টাকা আসছে না 75,000 টাকা, এবং এদিকে আমার মালিকানা সত্ত্ব বেড়েছে 75,000 টাকা, বিকজ এটা আয় কি হয়, যোগ হয়। মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তর, অর্থাৎ এর যদি আমরা বর্ধিতকরণ সূত্রটা দেখি,
তাহলে সেক্ষেত্রে আমরা দেখি সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ ই হচ্ছে সি হচ্ছে তোমার ক্যাপিটাল, আই হচ্ছে তোমার ইনকাম, তারপর আই মাইনাস ই হচ্ছে তোমার এক্সপেন্সেস বা ব্যয়, এবং ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। ঠিক আছে, অর্থাৎ সি প্লাস আই মাইনাস ই মাইনাস টি। যাই হোক, আমরা এখন ব্যালেন্সটা বের করি। ব্যালেন্সটা দেখো বরাবর ঠিক আছে কিনা দেখো। 2,98,500, এদিকে 56,000, এদিকে 34,000। সবসময় কিন্তু এই যে এদিকের ব্যালেন্স এদিকে নামাইতে হবে, এদিকের ব্যালেন্স এদিকে নামাইতে হবে, এদিকে ব্যালেন্স এদিকে নামাইতে হবে, এদিকে ব্যালেন্স এদিকে নামাতে হবে। আমার পরে 2 টাকা সমান, এই 2 টাকার সমান। ঠিক আছে, এখন কিন্তু আমাদের আর কোনো এন্ট্রি নাই, যার কারণে এখন আমরা দেখবো যে এ আর এল প্লাস ই মিলে সমান হচ্ছে কিনা। এ হচ্ছে তোমার কত টাকা? 3,54,500 টাকা। এদিকেও 2 টাকা যোগ করলে 3,54,500 টাকা হবে। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে এখানে এ, এখানে এল প্লাস ই, তাহলে ইকুয়াল টু এল প্লাস ই, দুটোই হচ্ছে সমান। এই বিষয়টাই তোমাদের দেখাতে বলছে যে লেনদেনের প্রভাবটা নির্ণয় করতে বলছে। এই যে লেনদেনগুলো হয়েছে, সেই লেনদেনগুলো প্রতিটা দিনে যে লেনদেনগুলো হয়েছে, সেই লেনদেনগুলো কি হবে? তোমার এ এবং এল প্লাস ই, অর্থাৎ এ এবং এল আর ই এর মধ্যে তোমার প্রভাব বিস্তার করছে। ওকে, এটাকে বলা হয় হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয় করা। এরপর হচ্ছে তোমাদের ক নাম্বারটা, কত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য কিছু কাজ আমি আগে ভাগে করে রেখেছি, সেটা হচ্ছে তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট এবং টাকা। ঠিক আছে, এখানে কোন কোন তারিখে করতে বলছে সেটা আমি লিখে দিয়েছি, 6, 17, 19, 28। তারপরে দেখে নাও একটু, 6, 17, 19, 28 তারিখে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 6 হচ্ছে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। তাহলে 15,000 টাকা যখন বিস্কুট বিক্রয় করছে জাহিদ স্টোরের কাছে, তাহলে সেটা নিশ্চয় ধারে বা বাকিতে বিক্রয় করা হয়েছে। তার মানে আমার সম্পদ বেড়েছে। সম্পদ কি এখানে? জাহিদ স্টোর। জাহিদ স্টোর কে? আমার দেনাদার। তার মানে আমার দেনাদার বেড়েছে। আমার দেনাদার বাড়লে দেনাদার সব ডেবিট হবে, সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হয়, সুতরাং দেনাদার সব ডেবিট হবে। এবং আমার এই বিক্রয়টা হচ্ছে আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, সুতরাং আয় অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ভালো করে খেয়াল করে আছে কিনা দেখো। এই যে দেনাদার সব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আমার সম্পত্তি বেড়েছে, সম্পদ বাড়লে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট, এবং দুটোই হচ্ছে 15,000, 15,000। ঠিক আছে, এরপর যে 17 তারিখ, 17 তারিখ হচ্ছে নগদে পণ্য ক্রয়। এখানে আমি নগদে পণ্য ক্রয় করেছি, আমার কোনো সমস্যা নেই। ক্রয়টা হচ্ছে আমার খরচ, খরচ বাড়লে ডেবিট হয়, সম্পদ খরচ ক্ষতি গেলে বাড়লে ডেবিট হয়। তো ক্রয় হচ্ছে একটা খরচ, খরচ বাড়লে ডেবিট হয়, সুতরাং ক্রয় ডেবিট। আর নগদ টাকা আমার কাছ থেকে চলে গিয়েছে, আমার সম্পত্তি কমে গিয়েছে, সম্পত্তি কমলে ক্রেডিট হয়, সম্পত্তি বাড়লে যদি ডেবিট হয়, কমলে ক্রেডিট হবে। তাহলে এখানে ক্রয় সুদ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো ঠিক আছে কিনা, ক্রয় সুদ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এবং টাকা সেম 35,000, 35,000। এরপর 19 তারিখ ক্যাক বিক্রয় 60,000 টাকা। আমি ক্যাক বিক্রয় করেছি, মানে আমি পণ্য বিক্রয় করেছি। ঠিক আছে, আমার আয় হয়েছে, টাকা আসছে, নগদান হিসাব, বিক্রয় হিসাব দেখো আছে কিনা, নগদান হিসাব, বিক্রয় হিসাব এবং 60,000 টাকা। নগদান অর্থাৎ তার সম্পত্তি বেড়েছে ডেবিট, বিক্রয় আমার আয় বেড়েছে, আয় বাড়লে ক্রেডিট। এরপর 28 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 টাকা। ব্যবসা যেহেতু মালিক যেহেতু নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেছে, হ্যাঁ এটা ক্যাশ টাকা উত্তোলন করেছে, সেক্ষেত্রে আমার উত্তোলন সবসময় ডেবিট, সবসময় ডেবিট। তার কারণটা হচ্ছে তাই বা মালিকানা সত্ত্ব যখন কমে যায় তখন ডেবিট হয়, মালিকানা সত্ত্ব যখন বাড়ে, আয় মালিকানা সত্ত্ব মূলধনে গেলে বাড়লে ক্রেডিট হয়, তাহলে কমলে ডেবিট। তাহলে উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব কমা। উত্তোলন মানে কি? মালিক কারবার থেকে টাকা তুলছে, তার মানে কারবার মোটামুটি ঋণ কিছুটা কমে গেল, মালিক যেহেতু টাকা তুলে ফেললো, তাহলে মালিকের কাছ থেকে, কারবারের কাছ থেকে মালিকের যে মালিকানা সত্ত্ব সেটা একটু হ্রাস পেল না, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়, সেক্ষেত্রে উত্তোলন সুদ ডেবিট। এবং কারবার থেকে 4,500 টাকা নগদ চলে গিয়েছে, তার মানে নগদ হিসাব ক্রেডিট, সম্পত্তি কমে গিয়েছে, সম্পত্তি হিসাব ক্রেডিট। আবার দেখো তারপরে উত্তোলন সুদ ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট কত টাকা? 4,500, 4,500। আশা করি তোমরা এই দুটো অঙ্ক খুব ভালো করে বুঝেছো। যদি তোমরা কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? আর একটা বাড়ির কাছে আমি দিচ্ছি 4 নম্বর অঙ্কটা, আলম সার্ভিসেস সেন্টারের এই অঙ্কটা আমি বাড়ির কাছে দিলাম। আমি তোমাদেরকে আগেও বলেছি মেইন বইয়ের বাইরে তোমাদের তেমন কিছু করার দরকার নেই। মেইন বইয়ের অঙ্কগুলো ভালো মতো তোমরা যদি চর্চা করো, তোমাদের এই চ্যাপ্টারটা আর টাচ করতে হবে না, একবার করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এখানে 6-7টা অঙ্ক আছে, হ্যাঁ 6-7টা অঙ্ক তোমাদের করলেই হয়ে যাচ্ছে, আর কোনো অঙ্ক লাগবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে এই 4 নম্বর অঙ্কটা বাড়ির কাছে করে নেবে, সে আশাবাদ দেখতে করছে। আর যদি কোনো সমস্যা থেকে পাঠ সংক্রান্ত বা আজকের পাঠ সংক্রান্ত, তাহলে তোমরা কমেন্ট করবে, কিংবা 018036221 নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? যে কোনো সমস্যা আমি তোমাদের সমাধান করে দিতে বদ্ধপরিকর সবসময়। ওকে, তো আজ এ পর্যন্তই।
তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবে এবং অবশ্যই অনেক কাজের সাথে যুক্ত থাকবে। আশাবাদ ব্যক্তি আজকে বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ লেটার, বাই।